অন্ধ্রপ্রদেশের একটি বিশাল জঙ্গলে আদিবাসীদের একটা সমুদায় থাকত। অনেক বছর ধরে এই আদিবাসীগুলো এই জঙ্গলেই বাস করত। জঙ্গলই এদের কাছে সবকিছু ছিল। কিন্তু হঠাৎ করেই জঙ্গলের মাঝখানে একটা মল তৈরি করার কাজ শুরু হয়ে যায়, আর সমস্ত আদিবাসীদেরকে জঙ্গল খালি করার জন্য বলা হয়। তোমরা সবাই মন দিয়ে কথাটা শোনো, এখানে একটা মল তৈরি হতে চলেছে, সেই জন্য সবাইকেই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। কিন্তু এই জঙ্গলটা তো আমাদের ঘর, তাই না? আমরা আমাদের বাড়ি ছেড়ে কোথায় যাব? সেসব আমি শুনতে চাই না। তোমাদের যেখানে ইচ্ছা হয় তোমরা চলে যাও, কিন্তু এই জঙ্গলটা খালি করে দাও। এইভাবে কি করে খালি করব? এটা আমাদের পরপুরুষদের জায়গা। ভালোভাবে বলছি, যদি না শোনো তাহলে জোর জুলুম করে কিন্তু এই জঙ্গল খালি করাতে হবে। সরকারের আদেশ এটা, সবাইকে মানতেই হবে, না হলে তোমাদের সবাইকে এর জন্য শাস্তি ভোগ করতে হবে। ঠিকাদার সমস্ত আদিবাসীদেরকে জঙ্গল খালি করার জন্য বলে সেটা চলে যায়। কিন্তু এই কথা শোনার পরে আদিবাসীরা খুবই চিন্তিত হয়ে পড়ে। কেউ কিচ্ছু বুঝতেই পারে না যে ওরা যদি যাবে তো কোথায় যাবে। ওরা এখানে প্রায় অনেক পূর্ব বংশ ধরে এই জঙ্গলই ওরা বাস করছে। এই দেশটা কি আমাদের নয় যে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, আর সরকার কিছু করছেই না? সরকারই তো আমাদেরকে বাড়ি থেকে বেঘর করছে। এখন এর থেকে বেশি সরকারের কাছে কি আশা করতে পারি? অনেক দিন কেটে যায় আর আদিবাসীরা জঙ্গল খালি করে না। তখন ঠিকাদার রেগিয়া এসে তাদেরকে হুমকি দেয়, তোমরা এইভাবে দেখছি কথা শুনবে না। সোজা কথায় ঘির না উঠলে আঙুল বেঁকাতেই হয়। এবার আমাকে কিছু একটা করতে হবে। ঠিকাদার শহর থেকে একটা জেসিবি মেশিন নিয়ে আসে, আর ওই জেসিবি মেশিনের সাহায্যে জঙ্গলের সমস্ত গাছ উবড়ে দেয় আর ওদের বাড়িঘরও ভেঙে দেয়। এরা কিরকম নির্দয়ী লোক, সবার বাড়িঘর ভেঙে দিল। এখন আমরা কোথায় যাব? এমনিতেই শীতকাল পড়তে চলেছে, আর এই আবহাওয়াতে আমরা কি করে বাঁচবো? ওরে বাবা! এরা কি জানে যে ঠান্ডার মরশুমে বাইরে ঘুমোতে কিরকম লাগে? আদিবাসীদের বাড়িঘর ভেঙে যাওয়ার কারণে ওরা একেবারে বেঘর হয়ে যায়, আর তারপর ওরা সবাই জঙ্গল থেকে পাহাড়ের দিকে চলে যায়। পাহাড়ে বরফ পড়ার কারণে শীত বাড়তেই থাকে, আর ঠান্ডায় ওরা থরথর করে কাঁপতে থাকে, আর শরীর খারাপ হয় ওদের। এই ঠান্ডায় আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। খুব তাড়াতাড়ি আমাদের একটা বাড়িঘর তৈরি করতে হবে, না হলে আমাদের বাচ্চাদের অবস্থা খুবই খারাপ হতে চলেছে। কি করব এরপর আমরা? আমরা তো শুধু গাছের নিচে ঘর বানাতে জানি, এই পাহাড়ে ঘর কি করে বানাবো? মনে হচ্ছে আমাদের কুল দেবতার সাহায্য আমাদেরকে নিতেই হবে। উনি আমাদের এই সমস্যা থেকে বের করে আনতে পারবেন। এখন সমস্ত আদিবাসী সমুদায় মিলে নিজেদের কুল দেবতার পুজো করতে শুরু করে দেয়। ওদের কুল দেবতা হলো শকুন, আর ওদের কাছে শকুনের একটা বড় মূর্তিও ছিল। সমস্ত সমুদায় যেখানেই যেত, যেখানেই থাকতো, এরা সবাই এই মূর্তিটাকে সঙ্গে করে নিয়ে যেত। হে কুল দেবতা, আমাদেরকে সাহায্য করুন, আমরা সবাই ঘর ছাড়া হয়ে গিয়েছি। হে কুল দেবতা, আমাদের থাকার জন্য ঘর দিন। আমাদের বাচ্চারা পাহাড়ের এই ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ছে। প্রত্যেক আদিবাসী ওরা মন থেকে কুলদেবতাকে ডাকতে শুরু করে আর স্মরণ করে, আর ওনার কাছে সাহায্য চায়। সমস্ত আদিবাসীদের ডাক শুনে ওদের কুলদেবতা শকুন মূর্তি থেকে বাইরে এসে প্রকট হয়। তোমাদের সবার সাথে খুবই অন্যায় হয়েছে, তোমাদের কাছ থেকে তোমাদের ঘর কেড়ে নেওয়া হয়েছে, সেই জন্য তোমাদের এখানে সাহায্য করতে আমি এসেছি। শকুন নিজের জাদুর সাহায্যে একটা বিশাল বড় ডিম বের করে, আর সেটা খুবই বড় একটা মহলের মতন দেখতে। এটা হলো আমার জাদুর ডিম। তোমরা সবাই এর ভেতরে থাকতে পারবে, আর এর ভেতরে বসে তোমরা খাবারও খেতে পারো। আর তার সাথে এই জাদু ডিমটা তোমাদের সাথে শীতকালে গরম আর গরমকালে ঠান্ডা আর সমস্ত বিপদ থেকে মুক্ত দেবে। তোমরা এই কথা কখনোই ভুলে যেও না। হে কুল দেবতা, আমরা সমস্ত আদিবাসী এই জাদুর ডিমের জন্য আপনাকে কৃতজ্ঞ জানাচ্ছি। হে কুল দেবতা, আপনার জয় হোক। আপনি আমাদের সমস্ত আদিবাসীদের একটা নতুন ঘর দিয়ে সবাইকে আবার একজোট করে দিলেন। আমরা সবাই এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সমস্ত আদিবাসীরা নিজেদের কুলদেবতার কাছে প্রণাম জানায়, আর ওদের কুলদেবতা ওদের সবাইকে আশীর্বাদ দিয়ে ওখান থেকে উধাও হয়ে যায়। এখন সব আদিবাসীরা কুলদেবতার আশীর্বাদ স্বরূপ দেওয়া ওই ডিমের মধ্যে ঢুকে পড়ে। এই ঘরটা তো দেখছি কোনো রাজার মহলের মতন পুরোপুরি। এত বড় ঘরে তো আমরা সবাই মিলে একসাথে থাকতে পারবো, তাই না? ওই জাদুর ডিমের ঘরে একটা অদ্ভুত ঝলমলে ব্যাপার ছিল। আদিবাসী লোকেরা খুব খিদে পেয়েছিল বলে সেই সব খাবার খেতে শুরু করে দেয় যা ওখানে রাখা ছিল, আর সবার পছন্দ মতন ওখানে আলাদা আলাদা খাবারের জিনিসও রাখা ছিল। আমার তো এমন মনে হচ্ছে যে
এটা কোনো ঘর নয়, এটা স্বর্গ। আমাদের যা যা প্রয়োজন রয়েছে সব কিছুই এখানে রাখা রয়েছে দেখছি। খাবারের জন্য খাবার, শোয়ার জন্য বিছানা, বালিশ, আর বাচ্চাদের পড়াশোনার জন্য বইও রয়েছে দেখছি। সমস্ত আদিবাসীরা খুবই আনন্দের সাথে ওই জাদুই ডিমের ভেতরে নিজেদের জীবন কাটাচ্ছিল। তখনই হঠাৎ করে একদিন জাদুই ডিমের ঘরটা খুব জোরে নড়তে শুরু করে দেয়। মনে হচ্ছে খুব বড় একটা ঝড় আসতে চলেছে। যাও, সবাইকে বাড়িতে ডেকে নিয়ে চলে আসি, চলো তাড়াতাড়ি চলো। কয়েকজন আদিবাসী ডিমের বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। তখন তারা এসে দেখে যে বাইরে বিশাল বড় একটা তুফান আসতে চলেছে। আদিবাসীরা সবার প্রথমে বাচ্চাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়। চলো বাচ্চারা, তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে এসো, যাও যাও, শিগগির যাও, নাহলে এই তুফান তোমাদেরকে ক্ষতি করতে পারে। সমস্ত বাচ্চারা খুব তাড়াতাড়ি ডিমের ঘরের মধ্যে ঢুকে পড়ে, আর আদিবাসীরাও ওদের পিছু পিছু ডিমের ঘরের মধ্যে ঢুকে পড়ে। তখনই কেউ চিৎকার করছে, সেটা ওরা শুনতে পায়। বাঁচাও, বাঁচাও, কেউ আছো? প্লিজ আমাদের কেউ এখান থেকে রক্ষা করো, বাঁচাও। আদিবাসী দেখে যে তুফানের কারণে ওই মলটা পুরোপুরি ভেঙে গেছে আর সবাই ওর নিচে চাপা পড়ে গেছে। আদিবাসীরা তুফানের মধ্যে নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে ওদেরকে বাঁচানোর জন্য চলে যায়। তোমরা চিন্তা করো না, তোমাদের সবাইকে আমি এখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যাব। তোমরা সবাই হাতটা আমাদেরকে বাড়াও। এই যে এদিকে তাকাও, আমি এখানে আটকে রয়েছি, প্রথমে আমায় এখান থেকে বের করো, আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছে। তুমি চিন্তা করো না, আমি তোমাদের সবাইকে এখান থেকে রক্ষা করে নিয়ে যাব। তোমরা সবাই হাতটা শুধু বাড়াও। সাবধানে এসো, কিন্তু এখানে সব কিছু ভাঙা পড়ে রয়েছে, তোমারও কিন্তু কষ্ট হতে পারে এখানে। আমার পাটা কেটে গেছে, তুমি খুব সাবধানে এসো। আরে ভয় পেও না, হ্যাঁ আমি এসবে অভ্যস্ত, এমনিতেই জঙ্গলে থেকে থেকে আমাদের এইসব জিনিসের অভ্যস্ত হয়েই গেছে। তাহলে ঠিক আছে, কিন্তু তবুও একটু সাবধানে থেকো। এখানে গজালও পড়ে রয়েছে, ওই মালপত্রের নিচে পড়ে থাকে সবাই, নিজের হাতটা বাড়ায়, আর আদিবাসী ওদেরকে টেনে ওই ভাঙাচোরার তলা থেকে বের করে নিয়ে আসে। তখন তুফান আরও জোরে আসে আর সবাই ওর মধ্যে ফেঁসে যায়। তখন আদিবাসী তুফানের মধ্যে থেকে সবাইকে বাঁচিয়ে জাদুই ডিমের ভেতরের মধ্যে নিয়ে চলে যায়। তোমাকে অসংখ্য ধন্যবাদ আদিবাসী দাদা, আজকে তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছো। তুমি যদি না থাকতে তাহলে কে জানে আমাদের কি হতো। আরে এইসব তো আমার কর্তব্য ছিল, আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি। তোমাদের ঘর আমরা ভেঙে দিয়েছি আর তোমাদের ঘর ছাড়া করেছি, এর জন্য আমাদের ক্ষমা করে দাও। আরে তোমার জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, বুঝতে পেরেছো? কিন্তু এখন আমাদের কাছে এখন ভালো একটা বাড়ি রয়েছে। তবে একটা কথা সবসময় মনে রেখো, যে মানুষ হোক বা পশু প্রাণী, তাদের ঘর থেকে কখনোই ঘরছাড়া করো না তোমরা। তুফান ঠান্ডা হয়ে যাওয়ার পরে মলে যারা কাজ করছিল সেই সব লোকেরা নিজের নিজের বাড়ি চলে যায়। তারপর তুফান এত জোরে থাকার কারণে মলটা ভেঙে যায়, আর সেই জন্য সমস্ত আদিবাসীরা মিলে ওই জায়গাতে আবার গাছ লাগাতে শুরু করে দেয়। এই গল্প এক শ্রমিকের। জগন শেঠলাল চন্দ্রের জমিতে কাজ করত। শেঠলাল চন্দ্রের জমি গ্রামের সব থেকে বড় জমি ছিল, আর ওখানে অনেক শ্রমিক কাজ করত। আর দিনের শেষে শেঠলাল চন্দ্র ওর শ্রমিকদের পারিশ্রমিক দিত। এমনিতে শেঠলাল চন্দ্র তো খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু উনি জমি দেখাশোনার জন্য কালিয়াকে রেখেছিলেন। আরে ও কমলা, কখন থেকে দেখছি বসে আছো? আরে অত আরাম করলে কিন্তু টাকা পাবে না, বুঝলে? আরে ভাই, আমার শরীর খারাপ। ও সব আমি জানি না, কাজে এসেছো তো কাজই করো। কালিয়া মাঝে মাঝে শ্রমিকদের কথা শোনাতো। একদিন জগন যখন ওর হাসুয়া দিয়ে ধান কাটছিল, তখন অন্য মনস্ক হতে হাসুয়াতে ওর হাত কেটে যায়। সব শ্রমিকরা ওর দিকে দৌড়ে আসে, এক মহিলা ওকে মলম লাগিয়ে দেয়। তারপর সব শ্রমিক কাজ করতে লাগে। কিছুক্ষণ পরে কালিয়া এলো। আরে জগন, কেন বসে আছো তুমি? ভাই ওর হাতে চোট লেগেছে, কাঁচিতে কেটে গেছে। কাজ তো মন দিয়ে করবে না, আর পারিশ্রমিকও পুরোটাই চায়। আবার এনাদের ওষুধ কেনার টাকাও দাও। একদিন তো শেঠকে ভিখারি বানিয়ে ছাড়বে এরা। এইসব কথা শুনে জগনের খুব রাগ হলো, আর ও কাউকে কিছু না বলে বাড়ি চলে এলো। বাড়ি পৌঁছে জগন ওর বউকে সব কথা বলল। বেচারি চোট দেখে কাঁদতে থাকলো। আরে পাগলি, তুমি কেন কাঁদছো? এই চোট কয়েকদিনই ঠিক হয়ে যাবে। এটা তো ঠিক হয়ে যাবে, কিন্তু ওঠার কি হবে? কালিয়া যে তোমাকে সব সময় কথা শোনাতে থাকে।
ওর কি, ওর তো ওটাই স্বভাব। আমি কি বলছি, তুমি কি এই কাজটা ছেড়ে দিতে পারো না? দিন মজুরি করবো না তাহলে করবোটাই বা কি? আমরা মুরগি কিনে ডিম বিক্রি করতে পারি। আর মুরগির জন্য টাকা কোথা থেকে আসবে? আমি আর কি করব বলো? বাপ ঠাকুরদাও তো আমার জন্য তেমন কিছু খাজানা ছেড়ে যায়নি না। মালা ওর হাত থেকে বালা আর কানের দুল খুলে দিল। গয়না শুধু শোভা বাড়ানোর জন্য নয়, অসময় কাজে প্রয়োজন আসে তাই জন্য। না না, এটা আমি নিতে পারবো না। মালা অনেক জোর করার পর জগন নিতে বাধ্য হয়। তারপর ওরা দুজনে একসাথে বাজারে যায় আর একটা সোনার দোকানে গিয়ে গয়নাগুলো বন্ধক দেয়, আর ওরা 2000 টাকা পায়। তারপর এক মুরগির দোকানে গেল। ভাই, একটা মুরগির দাম কত? এমনিতে একটা মুরগি 100 টাকা দাম। আপনি যদি 10টা নেন তাহলে একটা ফ্রিতে দিয়ে দিতে পারি। আরে বাহ! জগন দোকানদারকে 1000 টাকা দিল, আর দোকানদার জগনকে একটা বড় ঝুড়িতে 10টা মুরগি আর একটা মোরগ ভরে দিল। তারপর মালা আর জগন বাড়ি এলো আর বাঁশের টুকরো দিয়ে মুরগিদের জন্য একটা ঘর বানালো। মুরগির ভেতরে খেলা করতে দেখে মালা আর জগন খুব খুশি ছিল। পরের দিন মালা মুরগির সব ডিমগুলো এক জায়গাতে করলো, আর জগন ওই ডিমগুলো বাজারে এক দোকানদারের কাছে নিয়ে গেল, আর ওকে 10টা ডিমে 30 টাকা পেত। এটা ওদের প্রতিদিনের কাজ ছিল। 1 মাস কেটে গেল, আর জগন ওর 1 মাসের লাভের টাকা গুনতে লাগলো। একদিনের 30 টাকা আর মাসে 900 টাকা হয়। আর তুমি মজুরি পেতে 500 টাকা। আমি ভাবছিলাম কিছু টাকা সোনার দোকানে দিয়ে আসি। না না, যে টাকাটা বেশি আছে ওটা দিয়ে আরো মুরগি কিনে নিয়ে আসবো, আরো বেশি লাভ হবে আমাদের। জগন মালার কথা শুনে নিল, আর ও দোকান থেকে 5টা মুরগি কিনে নিয়ে এলো। এবার ওরা রোজ 15টা করে ডিম পেত। এই সব দেখে মালা খুব খুশি হলো। পরের মাস যখন জগন হিসাব করতে বসলো তো একদিনে 45 টাকা আর মাসে 1350 টাকা। আরে বাপরে! জগন অঙ্ক বুঝে গেল। আর পরের 3 মাস ধরে জগন 10টা করে মুরগি কিনতে থাকে। সব মিলিয়ে জগনের কাছে 50টা মুরগি ছিল। এবার থেকেও রোজ 150 টাকা করে পেত, আর এটা দেখে ও খুব খুশি ছিল। আর এবার যখন ও হিসাব করলো, সারা মাসে 4500 টাকা লাভ হলো। দেখলে আমি বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এবার চলো, কতদিন আমার হাত খালি থাকবে। দুজন সোনার দোকানে গেল। 2000 টাকা আসল নিয়ে সুদ সহ 2250 টাকা হয়েছে। এই নিন। জগন টাকা দিল আর গহনা ফিরিয়ে নিল। ওখানে জগন একটা নাকের নথ দেখতে পেল। ওই নথটির দাম কত? বেশি নয়, শুধু 450 টাকা। ওটাও দিয়ে দিন। মালা নতুন নথটি পরে নিল আর খুব খুশি ছিল। এরপরে জগন ওর ডিমের ব্যবসা চালু রাখলো, আর 1 বছর ওর লাভ 30,000 টাকা হয়ে গেল। এখনো নিজের পোল্ট্রি ফার্ম আছে। ফার্মে কাজ করার জন্য চাকর বাকর ছিল, আর ওর ছোট্ট বাড়িটি আজ একটা বড় বাড়িতে পরিবর্তন হয়ে গেছে। জগন আর মালা নিজেদের জীবনে খুব খুশি ছিল। 1 বছর আগে জগন একটা শ্রমিক ছিল, আর আজ ও একটা পোল্ট্রি ফার্মের মালিক। মালা যদি জেদ না করত তাহলে জগন আজ শ্রমিকই থাকতো। এই জন্য বাচ্চারা, সফলতার জন্য একটা সময় দরকার হয়, যেটা জগন পেল, আর 1 বছরেও সফল হয়ে গেল। একটা গ্রামে শম্ভু নামের একজন ব্যবসায়ী থাকত। শম্ভুর কাছে 40টা মুরগি ছিল, যাদের ও খুব ভালো করে দেখাশুনো করত। শম্ভু রোজ মুরগির ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে গোটা গ্রামে ঘুরে ঘুরে সেগুলো বিক্রি করত। সেটা থেকে ও আয় করত। শম্ভুর পরিবার ছোট পরিবার, সুখী পরিবার। ওর বউ জয়া আর ছেলে রাজু দুজনেই শম্ভুর মুরগি পালনে সাহায্য করত। একদিন শম্ভু আর রাজু দুজনেই মুরগিকে খেতে দিচ্ছিল। তখনই জয়া কাঁদতে কাঁদতে এলো।
কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমার বাপের বাড়ি থেকে খবর এসেছে মায়ের শরীর ভীষণ খারাপ। আরে আমাদের যাওয়া উচিত, কিন্তু এই মুরগিগুলোর কে দেখাশুনো করবে? বাবা, মুরগিগুলোর দেখাশোনা আমি করব। তোমরা দুজন যাও আর দিদিমাকে দেখে এসো। কিন্তু বাবা, তুমি একা থাকবে কি করে? বাবা, এখন আমি বড় হয়ে গেছি, এখন আমি আমার নিজের খেয়ালও রাখতে পারি আর এই মুরগিগুলোরও। রাজু সামলে নেবে, তুমি আমার সাথে চলো। ঠিক আছে। বউয়ের কথা মতো শম্ভু মুরগিগুলোকে রাজুর দায়িত্বে রেখে নিজের শ্বশুর বাড়ির দিকে রওনা দিল। কিন্তু শম্ভুর রাজুর ব্যাপারে চিন্তা হচ্ছিল, আর ওদিকে রাজু নিশ্চিন্তে মুরগির ডিম সংগ্রহ করছিল। কিছুক্ষণ পরে অনেক ডিম সংগ্রহ করতে পেরে রাজু ভীষণই খুশি হলো। আমি একসাথে অনেকগুলো ডিম জমা করেছি, এবার গিয়ে এগুলোকে বিক্রি করি। রাজু ডিম বিক্রি করবে বলে ও একটা পাত্রে ডিম নিয়ে বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পর ও ওর প্রথম খরিদ্দার প্রতিবেশী কাকিমার সঙ্গে দেখা হলো। কি হলো রাজু, আজকে তুমি? শম্ভু দাদা কোথায়? বাবা মায়ের সাথে মামার বাড়ি গেছে, আমার দিদিমার শরীর খারাপ। আচ্ছা ঠিক আছে। উনি রাজুর থেকে 4টে ডিম নিল আর ওকে 4টে সিকি দিল, যেটা দেখে রাজু ভীষণ খুশি হলো আর ভাবতে লাগলো, একটা ডিমে একটা সিকি, মানে 40টা ডিমে 40 সিকি। তারপরে আর কি, রাজুর কল্পনা আকাশে ডানা মেলে দিল। ও যেতে যেতে ভাবতে লাগলো, আমি এই চারানাগুলো নিয়ে মেলাতে যাব, ওখানে গিয়ে আমি নাগরদোলা চড়বো, তারপর আমি বাদর খেলা দেখবো, তারপর ফুচকা খাবো, তারপর গোলাপ জাম, তারপর খেলনার দোকান থেকে বড় গাড়ি কিনবো, তারপরে গাড়িটাকে গ্রামের বাচ্চাদের কাছে দেখাবো, যারা আমার এই নতুন গাড়িটাকে দেখে হিংসেই চলে যাবে। এবারও দ্বিতীয় খরিদ্দার পেয়ে গেল আর ও আরও 5টা সিকি আয় করলো। এবার রাজুর আর মাটিতে পা পড়ছিল না, ওর কল্পনার কোনো সীমা ছিল না। চলো, 9টা ডিম বিক্রি হলো, এখনো 31টা ডিম আরো পড়ে আছে, আর মাত্র 2-3 ঘন্টাতেই আমি মেলাতে পৌঁছে যাব। রাজু জেগে জেগে স্বপ্ন দেখছিল, আর তখনই ওর পা একটা পাথরে হোঁচট খেলো আর ও পড়ে গেল। সব ডিম ভেঙে গেল, আর তারই সাথে রাজুর সব স্বপ্ন ভেঙে গেল। সেই জন্যই তো বলে, যতক্ষণ না গন্তব্যে পৌঁছবে ততক্ষণ থামতে নেই, মানে জেগে জেগে স্বপ্ন দেখো না।